নিহানের গলায় ছুরি ধরে আরু বলল, কে আপনি? উনি আরুর দিকে একটা মুচকি হাসি দিয়ে বলল, নিহান। আরুর এবার রাগ উঠে যাচ্ছে, এত ছলনা আর সহ্য করা যায় না। আরিশের এই খামখেয়ালিপনা ওর আর সহ্য হচ্ছে না। ছুরিটা গলা থেকে খানিকটা আলতো করে সরিয়ে এনে আবার প্রশ্ন করে উঠল, বলুন আপনি কে? আমি জানি আপনি নিহান নন, আপনি আরিশ খান। আর কিসের এই গোপনীয়তা আপনার? আপনার এই খামখেয়ালিপনা আর বিরহ আমার আর সহ্য হচ্ছে না। লোকটা আবার হেসে বলল, বললাম তো আমি নিহান, আপনার আরিশ খান নই। আরু এবার রেগে গিয়ে ছুরিটা এবার জোরে নিহানের গলায় চেপে ধরল। ধারালো ছুরি হওয়ার দরুন ছুরিটা নরম মাংসের সাথে ঘষা লেগে গলার পাতলা চামড়া কেটে গিয়ে সেখান থেকে রক্ত বেরোচ্ছে। রক্ত দেখে আরুর হাত খানিকটা কাঁপছে, গলাটাও শুকিয়ে আসছে, তবুও আজ যেন ওর কোনো ভয় লাগছে না। এক্ষুনি যদি মানুষটা মরে যায় তাহলে তার সব দায়ভার ওর হবে, সেটা জেনেও কেন জানি না ওর ভয় লাগছে না। তার কারণ মানুষটা যে ওর নিজের মানুষটাকে ক্ষতবিক্ষত করলেও হয়তো সে মুখ দিয়ে একটু আওয়াজটুকুও করবে না সেই ভেবে মানুষটাকে নিজের কাছে ফেরানোর আপ্রাণ চেষ্টা করছে ও, তবুও যে কেন বারবার চেষ্টার পরও ও ফেরাতে পারছে না, এটা নিয়ে আরুর মনে অভিযোগের কালো মেঘ। নিহানের গলা দিয়ে রক্ত গড়িয়ে পড়তে, তবুও নিহানের এর মধ্যে কোনো হেলদোল নেই দেখে আরও একটু জোর গলায় বলে উঠল, আপনার কি সত্যিই ভয় লাগছে না? এক্ষুনি যদি এই ছুরিটা দিয়ে আমি আপনাকে ঘায়েল করে দিই তাহলে কি হবে আপনার? তখন না থাকবেন আপনি নিহান আর না হবেন আমার আরিশ খান। নিহান আরুর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, বারবার তো এভাবেই ঘায়েল হতে চেয়েছি তোমাতে, কেন করো না ঘায়েল? কথাটা শোনা মাত্রই আরু আরিসের গলা থেকে ছুরিটা নামিয়ে নিয়ে বলল, আমি জানতাম আপনি আমার আরিশ, আমি আপনাকে চিনতে এতটা ভুল করতে পারি না। কিসের এত অভিমান আমার প্রতি আপনার যে এতটা দূরে সরে সরে থাকেন? নিহান নামের লোকটা আরুর কথা শুনে খানিকটা ভ্রু কুঁচকে আরুর দিকে তাকিয়ে বলে উঠল, আরে আমি তো আমার সিনেমার ডায়লগ বললাম, আপনি কি ভাবলেন আমি আপনাকে বলছি? নোহ, সো স্যাড যে আপনি নিজেকে ভেবেছেন। কথাটা শুনে আরও খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। কেন এতটা কষ্ট দিচ্ছে মানুষটা ওকে এভাবে? আর সহ্য করা যায় না। হয় আজ আরিশ বলবে যে ও আরিশ খান, না হলে আরও নিজেকে শেষ করে দেবে। কথাটা শোনামাত্রই তৎক্ষণাৎ ছুরিটা এবার নিজের গলার সাথে চেপে ধরে নিহানকে বলল, আপনি বলবেন কি না যে আপনি আমার আরিশ? যদি তা নাই হয় তাহলে এখানে আজকে আমার শেষ নিঃশ্বাস পড়বে। নিহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ওকে ডান। কথাটা শুনে আরুর চোখ থেকে এক ফোঁটা জল বেরিয়ে এলো। আর এক মুহূর্ত সময় নষ্ট করবে না, রাখবে না আর এ জীবন। ছুরিটা দিয়ে গলায় পোঁচ দিতে গেলেই সাথে সাথে নিহান জোরে আরুর গালে একটা থাপ্পড় মারতেই আরু মেঝেতে পড়ে গেল। আরুর হাত থেকে ছুরিটা মাটিতে খানিকটা দূরে পড়ে গেছে। কিছুক্ষণের জন্য আরু যেন থ হয়ে গেছে। ডোন্ট ট্রাই টু ডু দিস, ইদার আই উইল কিল ইউ। নিহান দাঁতে দাঁত চেপে কথাটা বলে আরুর কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ একে বলল, নাও গেট লস্ট, আমার বাড়ি ত্রিসীমানাতে যেন আপনাকে আর না দেখি। আরুর চোখ ছল ছল করছে, মানুষটার চোখের দিকে আর তাকিয়ে থাকা ওর পক্ষে সম্ভব নয়। আস্তে আস্তে মেঝে থেকে উঠে দাঁড়িয়ে নিহানের দিকে একবার ছলছল চোখে তাকিয়ে বলল, ভালো থাকবেন, আপনাকে বিরক্ত করার মতো দুঃসাহসিকতা আর কখনো দেখাব না। বলে গুটি গুটি পায়ে রুম থেকে বেরিয়ে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে চোখের জলটা মুছে সোফার উপর থাকা ব্যাগটা নিয়ে চলে গেল। আরু রুম থেকে বেরিয়ে যেতেই নিহান ব্যালকনিতে গেল। সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে আরু আর আবিরকে। আরু আবিরের গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর ক্রমাগত চোখের জল মুছে চলেছে হাত দিয়ে, আর আবির বারবার আরুকে থামাতে চাইছে। দৃশ্যটা দেখে নিহান পকেট থেকে ফোনটা বার করে বলল, সিসিটিভি ফুটেজটা আমাকে পাঠাও তো, আমি যা ভাবছি সেটা কি সত্যি আমিও দেখি। ইমিডিয়েট দিও। কথাটা বলে নিহান ফোনটা কেটে দিল। আরু আর আবির গাড়ি নিয়ে চলে গেল। হঠাৎ ফোনে মেসেজের নোটিফিকেশনের আওয়াজ আসতেই নিহান ফোনের দিকে তাকালো। সিসিটিভি ফুটেজের ভিডিওটা দেখে হো হো করে হেসে উঠল, যা ভেবেছি ঠিক তাই হয়েছে।
নিহান ভিডিওটা অফ করে একটা ডেভিল স্মাইল দিয়ে বলল, নাও গেম ইজ অন। গাড়ি আপন গতিতে চলছে আর আরও একটু আগের ঘটে যাওয়া কথাগুলো ভাবছে। ওর মন কিছুতেই মানছে না যে ওটা আরিশ না, কারণ যখন নিহান নামের লোকটা ওকে জড়িয়ে ধরেছিল তখন আরও আয়নাতে নিহানের চোখে সেই ভালোবাসা দেখেছে যেমনটা আরিশের চোখে দেখত। আরিশ যেমন করে আরুর ওপর অধিকার খাটাত নিহানও তেমনি আজ আরুর ওপর সেই অধিকারটাই খাটিয়েছে, আরও বাধা দিতে পারেনি। হঠাৎ নিস্তব্ধতা ভাঙ্গিয়ে আবির বলে উঠল, আমি এতদিন ভুলছিলাম। কথাটা আরুর কানে গেল, বাইরের দিকে তাকিয়ে বলতে লাগল, কোনো ব্যাপারে? আবির একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, এই যে আমি এতদিন ভাবতাম আপনি আমাকে নিজের একটা ভালো বন্ধু মনে করেন, কিন্তু আজকে সেই ধারণাটা ভুল প্রমাণিত হল। যদি আপনি আমাকে নিজের ভালো ফ্রেন্ড বলে মনে করতেন তাহলে আমাকে সবটা বলতেন, এভাবে লুকিয়ে রাখতেন না সবটা আমার থেকে। আরু একেই মানসিক দিক থেকে বিধ্বস্ত, তার ওপরে আবিরের এই কথাগুলো আরুকে আরও তাতিয়ে দিচ্ছে। বুঝতে পারছে যতক্ষণ না আবির সবটা শুনবে ততক্ষণই এভাবে ওর কান মাথা খেয়ে যাবে, তাই না পেরে আরু বিরক্তির স্বরে বলল, আপনার ধারণাটাই ঠিক। কথাটা শুনে আবির চোখ বড় বড় করে আরুর দিকে তাকালো, খানিকটা থতমত খেয়ে বলল, মানে? আরু আবিরের দিকে তাকিয়ে দেখল আবির কেমন একটা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। আবিরকে দেখে বলল, অবাক হচ্ছেন যে? আপনিই তো বলেছিলেন যে উনি আরিশ খান নয়, আর সেটা আজকে আমিও বুঝতে পারলাম। আবির আরুর কথা শুনে কৌতূহলের সাথে বলে উঠল, কিভাবে বুঝলেন যে ওটা আপনার হাজবেন্ড নয়? আরু ওর সাথে ঘটে যাওয়া সমস্ত কথা আবিরকে বলল, তবে খানিকটা ছন্নছড়ার মতো। নিহান যে ওর কপালে ভালোবাসার পরশ এঁকেছে, তারপর নিহান আরুর এতটা কাছে ছিল সে সমস্ত কথা আবিরকে বলেনি। যতই হোক এমন এক ঘনিষ্ঠ মুহূর্তের কথা কাউকে না বলাটাই ভালো। আরুর কথা শুনে আবির খানিকটা মেজাজ নিয়ে বলল, বলেছিলাম আপনাকে ওনার থেকে দূরে দূরে থাকুন। উনাকে আমার কোনোভাবেই সুবিধার মনে হচ্ছে না, আর মনে হয়নি কখনো। আপনি আর খবরদার ওনার সাথে কোনো যোগাযোগ করবেন না। আরু বাইরের দিকে তাকিয়ে বলল, হমম। আরশিয়ান হোম ওয়ার্ক করছে। আরু আরশিয়ানকে গাইড করছে। প্যারাগ্রাফ, মাই ফ্যামিলি। মাই ফ্যামিলি কনসিস্ট অফ 4 members, me, Arshiyan, mother and grandparents. My mother is a worker and my grandfather is a businessman and my grandmother is a housewife. ক্লাস 1-এর মাই ফ্যামিলি প্যারাগ্রাফ লিখছে আরশিয়ান। লিখতে লিখতে মাঝে মাঝেই খুব অবাক হচ্ছে। আরশিয়ানের ছোট্ট মনে বারবার একটা প্রশ্ন জাগছে যা ওকে দেখেই বোঝা যাচ্ছে, আর যার দরুন মাঝে মাঝে লিখতে লিখতে থেমে যাচ্ছে। 6টা লাইন লিখেই আরশিয়ান আবার থেমে গেল। ওকে দেখে আরও খানিকটা রেগে গিয়ে বলল, কি হচ্ছে আরশিয়ান এগুলো? লিখতে লিখতে এভাবে থেমে যাচ্ছ কেন? তোমার সামার ভেকেশন এর এত হোমওয়ার্ক তুমি কবে শেষ করবে বলো তো? আর টিচাররাই যে কেন বাচ্চাদের ওপর প্রেশার ক্রিয়েট করে কে জানে। আরশিয়ান মুখটা ছোট করে বলল, মাম্মাম এখানে সবার কথাই বলা আছে, আমার পাপার কথা কেন বলা নেই? কই, তুমি তো একবারও পাপার কথা বললে না। পাপা কি আবার দুষ্টামি কলেতে যে তুমি পাপার কথা বলতো না? আরু ছেলের কথা শুনে চুপ হয়ে গেল। কি বলবে এখন ও? ছোট্ট আরশিয়ান যে তার মাম্মামের জীবনের এত জটিলতা বোঝে না। আরু আরশিয়ানের দিকে একটু মুচকি হাসি ফুটিয়ে বলল, আমার চকলেট বয়টা কি জানে না যে তার মাম্মাম তার পাপার ওপর রাগ করেছে, তাই তার পাপার কথা বলছে না? আরশিয়ান এবার মুখে হাত দিয়ে খিলখিলিয়ে হেসে উঠল। ছেলের মুখের দিকে তাকিয়ে আছে আরু। একটা বাচ্চাকে কতটা মিথ্যা বলে সান্ত্বনা দিয়ে তার মুখে হাসি ফোটানো যায় তার জ্বলন্ত সাক্ষী হল আরশিয়ান। ছেলেটা তার বাবাকে কখনো চোখে দেখেনি, কখনো তার ভালোবাসা পায়নি, কিন্তু তাকে না দেখে কতটা ভালোবাসে তাকে। রক্তের সম্পর্কগুলো হয়তো এমনই হয়। আরু আরশিয়ানকে কোলে নিয়ে বলল, থাক, আজকে আমার চকলেট বয়টাকে আর পড়াশোনা করতে হয় না, আজকে আমার একটু হাঁটতে যাই কেমন? আরুর কথা শুনে আরশিয়ান আরুর গালে একটা আলতো করে চুমু দিয়ে বলল, থ্যাংক ইউ মাম্মাম, কিন্তু আমার রাতে যে অনেক অনেক ভয় লাগে। রাতে নাকি ভূত আসে। আমি যাব না মাম্মাম।
ছেলের এমন কথা শুনে আরু খিলখিল করে হেসে দিল, তারপর বলল, আমার আর্শিয়ান না বলে তার মাম্মাম সুপারম্যান, তা তোমার মাম্মাম কি কখনো তোমার কোনো ক্ষতি হতে দেবে? কখনো দেবে না, কারণ তার মাম্মাম যে তার আর্শিয়ানকে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে। কথাটা শুনে আর্শিয়ান একগাল হেসে আরুকে জড়িয়ে ধরল। আপনারা বেড়াতে যাচ্ছেন? মনে শুধু আপনি আর আর্শিয়ান? হমম, ঘড়ির দিকে একবার তাকিয়ে নিয়ে। কোথায় যাচ্ছেন? আবির উৎসুক হয়ে জিজ্ঞাসা করল। ইনানি বিচ। সেটা আবার কোথায়? আবির ভ্যাবাচ্যাকা খেয়ে বলল, কক্সবাজারের কাছেই, কিন্তু কক্সবাজারের মতো তেমন কোলাহলপূর্ণ না, আর প্রাকৃতিক সৌন্দর্য অসীম না থাকলেও আমার ছোট্ট আর্শিয়ানের মন ভরলেই হল। কক্সবাজারের মতো এত ভালো একটা জায়গা থাকতে হঠাৎ ওখানে, আর থাকার ব্যবস্থা যদি ভালো না হয়, আর সেখানকার পরিবেশই বা কেমন হবে? কপালে চিন্তার ভাঁজ ফেলে, এই সমাজের এই কুলসিত পরিবেশের থেকে তো ভালো হবে সেখানে গিয়ে অন্তত প্রাণ ভরে নির্জনতায় নিঃশ্বাস তো নিতে পারব, তাই না? আমাদেরকে নিয়ে আপনি হয়তো একটু বেশিই ভাবেন, তাই কপালের চামড়ার ভাঁজগুলো তীব্র, অযথা বেশি হেডেক নিতে যাবেন না আমাদেরকে নিয়ে, আমরা ভালো আছি। কথাটা বলে সিএনজি করে আরু অফিসে চলে গেল। আরুর কথায় আবিরের একটু খারাপ লাগল। আরু ওকে ইনডাইরেক্টলি মাঝে মাঝেই কথা শোনায়, যা আবিরের বড্ড গায়ে লাগে। আমার 5 দিনের ছুটি চাই স্যার, আরু নিশ্চে বলল অফিসের বসের কাছে। আচ্ছা বেশ তো, আর কালকেই আমি আপনার ফাইলটা চেক করছিলাম, কোনো ভুল নেই তাতে, আর সবথেকে অবাক হলাম যখন দেখলাম ছুটির দিনগুলো ছাড়া তোমার এক্সট্রা কোনো ছুটি নেই। কথাটা শুনে আরু মুচকি হাসল, তারপর খানিকটা হাসি মুখেই বলল, প্রয়োজন পড়ে না স্যার ছুটির, তাই অহেতুক ছুটি নিয়ে কি করব বলুন তো? উনি খানিকটা অবাক হয়ে বললেন, কেন ইচ্ছা করে না মা? সবারই একটা পরিবার আছে, সবাই চাই তার পরিবারের সাথে সময় কাটাতে, তেমনি তোমারও তো ইচ্ছা হওয়াটাই স্বাভাবিক। আমার পরিবারটা খুব একটা বড় নয় স্যার, আবার খুব একটা ছোটও নয় স্যার, আমার পরিবার বলতে আমি আর আমার ছেলে। উনি এবার অবাক সুরে বললেন, তোমার হাজবেন্ড? হাজবেন্ড কথাটা শুনতাই আরুর মুখে একরাশ কালো মেঘ ঘনিয়ে এলো। ওর হাজবেন্ড বলতে আরিশ, আর আরিশ মানেই নিহান, আর নিহান মানেই আরিশ, কি সেটা নিয়ে আরু দোটানায় ভুগছে। ও নিজেও যে জানে তার প্রিয় মানুষটার কথা, তাই অহেতুক নিজের সম্মান রক্ষার্থে আরু এমন মিথ্যা কখনোই বলতে রাজি নই, তাই এবারও কোনো দ্বিধা না রেখে বলল, আমি সিঙ্গেল মাদার সির, আর এটাই আমার পরিচয়। আরুর মুখ থেকে এটুকু কথা শোনার পর ওনার মনেও আর কোনো সংশয় রইল না যে আরু ঠিক কি বোঝাতে চাইছে। উনি এবার কথাটা ঘোরানোর জন্যই বললেন, তুমি সম্পর্কে আমার মেয়ের মতো, তাই তোমাকে মা বলে সম্মোহন করলাম, কিছু মনে করো না মা, আমার একটাই ছেলে, কোনো মেয়ে নেই। আরু ওনার কথা শুনে বেশ একটু আবেগাপ্লুত হল, একরাশ হাস্যোজ্জ্বল মুখ করে বলল, কিছু মনে করার কি আছে? আর আপনার মুখে মা ডাকটা শুনে আমার নিজেরও খুব ভালো লেগেছে, নির্দ্বিধায় আমাকে মা বলে সম্মোহন করবেন। উনি এবার খানিকটা হো হো করে হেসে বললেন, আচ্ছা বেশ বেশ, বলবো এবার থেকে। তা কোথায় যাচ্ছ মা তোমার ছেলেকে নিয়ে? একটু দূরে কোথাও যাচ্ছি স্যার, কক্সবাজারের কাছেই, ইনানি বিচ। ওহহ, আচ্ছা, সাবধানে যেও, আর কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই ফোন করো, ওখানে আমার একটু আধটু চেনা পরিচিতি আছে, আরই কি যদি তোমার কোনো সাহায্য করতে পারি। অবশ্যই স্যার। উনি একটু ধমক দিয়ে বলল, স্যার কিসের? আমি তোমাকে মা বলে সম্মোহন করেছি, আর তুমি আমাকে স্যার বলো। আঙ্কেল বলবে। কথাটা বলে উনি হেসে ফেললেন। প্রথমে ওনার ধমক শুনে আরু খানিকটা ভয় পেয়ে গেলেও পরে নিজেকে সামলে নিল, তারপর ওনার হাসির সাথে নিজেও তাল মেলাল। তারপর হাসিটা থামিয়ে বলল, আচ্ছা স্যার আসছি, বাসায় গিয়ে আবার অনেক গোছগাছও করতে হবে। আচ্ছা মা, সাবধানে যেও। আল্লাহ হাফেজ। কথাটা বলে আরু রুম থেকে বেরিয়ে গেল। নিজের ডেস্ক থেকে ব্যাগটা কাঁধে তুলে নিয়ে পাশের ডেস্কে বসে থাকা লারার দিকে তাকিয়ে বলল,
কি হলো লারা, আজ বাসায় ফেরার জন্য কোনো তাড়া দেখছি না যে? অন্যদিন তো 5টা বাজলেই দৌড়াতে দৌড়াতে ছুটে যাও, আজকে এমন নিষ্প্রাণ আর চুপচাপ কেন? বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে, সে একদম পছন্দ করে না আমি অন্য কোনো ছেলের সাথে কথা বলি। কালকে আমাকে রিফাতের সাথে অফিস থেকে বেরোতে দেখে সেই যে ঝগড়া করে কথা বন্ধ করেছে, আজ এখনো কোনো কথা বলেনি। আরু লারার কথা পরিপ্রেক্ষিতে শুধু ওহহ শব্দটা বলে বেরিয়ে এলো। লারাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ ওর কাছে নেই। আজ 5 বছর হয়ে গেল নিজের প্রিয় মানুষটাকে কাছে পাই না, তার সমস্ত অভিমান অভিযোগ থেকে বঞ্চিত ও। লারার কথা শুনে ওর আরিশের কথা মনে পড়ে গেল। আরিশ ও পছন্দ করত না যে আরু অন্য কারোর সাথে বেশি কথা বলুক, অনেক অধিকার খাটাত, কিন্তু আজ মানুষটা নেই। আজ লারার বয়ফ্রেন্ড এমন অধিকার দেখিয়েছে আর তার সাথে কথা বলছে না বলে মন খারাপ। প্রিয় মানুষের কদরটা ঠিক তখন কমে যায় যখন তারা আমাদের থেকে দূরে চলে যায়। সঠিক সময়ে ভালোবাসাটা না বুঝলে তার কষ্টটা হয় সারা জীবনের জন্য। কথাগুলো আরও ভাবছে আর রাস্তার পাশ দিয়ে হাঁটছে। অফিস থেকে ওর বাসা প্রায় 20 থেকে 25 মিনিটের রাস্তা। আজকে কেন জানি না আর হেঁটে ফিরতে ভালো লাগছে না। ভাবল একটা রিকশা নেবে। রিকশার জন্য রাস্তার একধারে দাঁড়িয়ে থাকতেই হঠাৎ পাশে ফোনে কথা বলার আওয়াজ ভেসে আসতেই আরও ক্লান্ত দৃষ্টিতে পাশ ফিরে তাকাতেই দেখল মধ্যবয়সী একজন লোক। বয়স কতই বা হবে, চোখের আন্দাজে 55 মতো হবে। তিনি ফোনে খানিকটা বিচলতার সুরেই কথা বলছে, তা আরও ওনার কথা শুনেই বুঝতে পেরেছে। তুই চিন্তা করিস না মা, আর একটু কষ্ট সহ্য কর, আমি আসছি। আর বেশি ভয় লাগলে তোর রহিমা খালার হাতটা শক্ত করে চেপে ধরে রাখো। আজ তোর মা থাকলে হয়তো এত কষ্ট অনুভব করতিস না। অপর দিক থেকে মেয়েটা কি বলছে আরু শুনতে না পেলেও মেয়েটার লেবার পেইন আরু খুব ভালোভাবেই অনুভব করতে পারছে। লোকটা এবার চোখের জল মুছে বলল, আমি এক্ষুনি আসছি, তুই কষ্ট পাস না মা। কথাটা বলে লোকটা আর কানে ফোন ধরে রাখতে পারল না। ফোনটা কান থেকে নামিয়ে হাউহাউ করে কাঁদতে লাগল। হয়তো ওনার কান্নার আওয়াজটা তার কানে পৌঁছাছে, সেও হয়তো কষ্টে আর কিছু সহ্য করতে পারছে না। আরু ওনার থেকে চোখ ঘুরিয়ে নিল, ওর চোখেও জল। একটা মেয়ের লেবার পেইন ঠিক কতটা কষ্টকর তার বাবা হয়তো খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছে। ওনার কান্না দেখে আরুর মনে পড়ে গেল আরশিয়ানের জন্ম হওয়ার সময়ের কথা। সেদিন ও কাউকে পাশে পায়নি, না আরিশকে না আরুর পরিবারের লোককে। সেদিন আরু ওর বাপকে ফোন করেছিল, কিন্তু উনি নাকি বাসায় ছিলেন না। কথাটা শুনে আরু দ্বিতীয়বার আর ফোন করে তাকে আসার জন্য বলেনি। আজ ওর নতুন বস মিনহাজ সাহেবের এমন পিতৃসুলভ আচরণ দেখে আরুও অনেক খুশি হয়েছিল। এমন আচরণ ও কখনো ওর বাবার থেকেও পায়নি। মানুষের জীবনটা অনেকটা খেলাঘরের মতো, অনেকে বাবা পেয়েও আবার ভালোবাসা পায় না। আর আরশিয়ানও তার বাবার ভালোবাসা পায়নি বলে আরু কখনো ভালোবাসার কমতি রাখেনি। লোকটার কান্নার আওয়াজ আরুর কানে ভেসে আসতেই আরুর পক্ষে সম্ভব না সেখানে আর দাঁড়িয়ে থাকা। রিকশা করে যাবে ভেবেছিল, কিন্তু সেই মনমেজাজটা আর নেই। না পেরে বিধ্বস্ত মন নিয়ে আবার হাঁটতে শুরু করল। হেঁটেই তো রোজ এতটা পথ যাই, সেখানে একদিন রিকশা করে যাওয়াটা বিলাসিতা। কথাটা বলে আরু নিজের মনকে সান্ত্বনা দিল, দিয়ে রোজকারের মতো আবার হাঁটতে শুরু করল। আরু ব্যালকনিতে বসে আছে চুপচাপ। আজকে আবহাওয়াটা বড্ড গরম, ভ্যাপসা অনুভূতি, চারিদিকে দম বন্ধ হওয়া পরিবেশ, তবুও নিজেকে মানিয়ে নিচ্ছে। আরশিয়ান আবিরের সাথে একটু বাইরে গেছে। কিছুক্ষণ আগে উপরের ফ্ল্যাটের মহিলাটা এসে ওর সাথে গল্পগুজবে ব্যস্ত ছিলেন, যদিও তার কথার বেশিরভাগই হল পরনিন্দাপর চর্চা, যা আরু একদমই পছন্দ করে না। মানুষ কি যে সুখানুভূতি পায় এই কাজটি করে তা আরুর আজও বোধগম্য হয়নি। আজ খুব ইচ্ছা করছে অনিকা খানকে ফোন করতে। এই 5 বছরে ও নিজে খুব কম ফোন করেছে অনিকা খানকে। ওনার মাঝে মা নামক অনুভূতিটা খুব দৃঢ়, তবুও আরও অনেক কষ্টে সেই অনুভূতি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। যা ভাবা তাই কাজ। আর বেশি দেরি না করে অনিকা খানকে ফোন করলেন। কিছুক্ষণ ধরে রিং বাজতেই অনিয়া খান ফোনটা ধরলেন। আরু ভাঙা গলায় বলল, কেমন আছো মামনি? ভালো, গম্ভীর সুরে। রেগে আছো আমার ওপর? আরুর চোখে জল। না,
আরু এবার খানিকটা মুচকি হেসে বলল, মা হয়ে মেয়ের কাছে রাগ লুকালে হবে? কি কারণে রেগে আছো শুনি, তাহলে আমিও জাগ ভাঙানোর একটা ব্যর্থ চেষ্টা করে দেখতে পারি আর কি। অনিকা খান এবার রেগে উঠে চেঁচিয়ে বলল, তুই আমার সাথে মজা করছিস? হ্যাঁ, সমাজে একটা মেয়ে হয়ে সব একা একাই সহ্য করছিস, একা একাই সব আপদ বিপদে লড়ছিস, একবারও কি আমাদের জানানোর প্রয়োজন বোধ করিস না? আমরা কি এতটাই পর? কথাটা বলে উনিও ফুপিয়ে কেঁদে উঠলেন। আরু চুপ করে আছে, কষ্ট যে ওরও হচ্ছে। অনিকা খান কাঁদতে কাঁদতে বলে উঠলেন, তোর অফিসের বস যে তোর সাথে এত খারাপ ব্যবহার করেছে সেটা তুই জানাসনি কেন? আর কি দরকার এসব জব টব করার? আমাদের কি পয়সা কম পড়েছে? মাস গেলে তোকে টাকা পাঠাতে গেলে তুই নিতে না করে দিস কেন মা? আমরা কি তোর জন্য এটুকুও করতে পারবো না? অনিকা খান নিজেও ইমোশনালি কথাবার্তা বলছেন আর আরুকেও ইমোশনাল করে ফেলছে দেখে আরু কথা ঘোরানোর জন্য বলল, তোমার ছেলেকে খুঁজে পেয়েছি ফুপি। কতটা শুনে অনিকা খান অবাক না হয়ে গম্ভীর হয়ে বললেন, চাই না আমার অমন ছেলের যে তার নিজের মা বউ বাচ্চাকে চিনতে পারে না। আরও ভেবেছিল কথাটা ওনাকে বলে ওনাকে অবাক করে দেবে, কিন্তু এখন ওনার মুখ থেকে এমন কথা শুনে আরও অবাক হয়ে বলল, তুমি কি করে জানলে? কালকে সুপারমলে শপিং করতে গিয়ে দেখতে পাই আরিশের মতো একজনকে, নিজের ছেলেকে এতদিন পর চোখে দেখতে পেয়ে আর থাকতে পারলাম না, দৌড়ে ছুটে গেলাম ওর কাছে, গিয়ে ওকে জড়িয়ে ধরে হাইহাও করে কাঁদতেই ও অবাক লয়ে আমাকে ছাড়িয়ে বলল, কে আপনি? আমি বারবার ওকে বললাম যে আমি তোর মা, তারপর তোর আর আর্শিয়ানের কথাও বললাম, কিন্তু সে বলে সে নাকি কাউকেই চেনে না, তাই সপাটে একটা চর মেরে দিলাম। ও খুব অবাক হলো, আমাকে কিছু বলতে যাবে তার আগে ফোন আসতেই জানতে পারলাম যে সে নাকি আজে কক্সবাজার যাচ্ছে, তার নাকি শুটিং আছে। ওর এমন ব্যবহার আমার আর সহ্য হয়নি, চলে এসেছিলাম ওখান থেকে। সানা ওর মেয়ে মুগ্ধতাকে নিয়ে আমার সাথে শপিংয়ে গিয়েছিল, যদিও আরিশকে ও দেখেনি, আমাকে দেখে চিনতে পারেনি। যখন সেখানে সানার সামনেও যদি অমন অপরিচিতদের মতো ব্যবহার করে তাহলে মেয়েটা কষ্ট পাবে, তাই ওকে বলিনি আমি। কথাগুলো শুনে আরও দীর্ঘশ্বাস নিল। এখন আর নিজেকে অবাক লাগছে না, কারণ ওর সাথেও যা ঘটেছে অনিকা খানের সাথেও তাই ঘটেছে, আর নিজেকে নিহান হিসাবে পরিচয় দিয়েছে, সেটা ওর কাছে বেশ পরিষ্কার। অনিকা খান বলে উঠলেন, খবরদার ওই ছেলের জন্য কষ্ট পাবি না, ভেবে নে আরিশ আর নেই। কথাটা শুনতাই আরুর বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। কষ্ট পেতে পেতে কতটা কঠোর হয়ে গেলে মানুষ তার নিজের ছেলেকেও ভুলে যাওয়ার চেষ্টা করে তা আরু অনিকা খানকে দেখে বুঝতে পারছে। এটা জানতে পারল যে আরিশ কক্সবাজার যাচ্ছে, আর ও কালকে ইনানি বিচে যাবে। কথাটা আরু অনিকা খানকে বলল না, তাহলে উনি হয়তো রাগ করে আরুকে যেতে দেবে না। আরু কথা এড়িয়ে বলল, মুগ্ধতা কেমন আছে? ছোট্ট পরীটাকে কতদিন দেখা হয় না। যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখলে এমনটাই হয়, এমনভাবে চলতে থাকলে দেখবি আমরাও কোনোদিন বিচ্ছিন্ন হয়ে যাব। এমন করে বলছো কেন ফুপি? তাহলে আর্শিয়ানকে নিয়ে আসিস না কেন? আমাদের কি ওকে দেখতে ইচ্ছা করে না? খুব শীঘ্রই যাব ফুপি। তাহলে কালকেই আই। কালকে কথাটা শুনে আরও একটু থতমত খেয়ে বলল, কালকে আমার পক্ষে সম্ভব হবে না, এই সপ্তাহ পর সব কাজ গুছিয়ে নিয়ে আর্শিয়ানকে নিয়ে যাব। এই রকম আরও কিছু টুকটাক কথাবার্তা বলে আরু ফোনটা কেটে দিল। ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে আরু বাইরের দিকে দৃষ্টিপাত করল। নিহান আজ কক্সবাজার গেছে, ও কাল যাবে, যদিও বা দুই তীরের দূরত্বটা অনেক যেমনটা ওর আর আরিশের। ভোর ভোর আরু আর আর্শিয়ান রওনা দিয়েছে উদ্দেশ্যে কক্সবাজারের স্বল্প মানুষজনের আবাসস্থল ইনানি বিচ। সেখানে কি ও নিহানের দেখা পাবে নাকি সমুদ্র ওকে আর আর্শিয়ানকে একা ছেড়ে দেবে? কক্সবাজার শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দক্ষিণে ও হিমছড়ি থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত ইনানি বিচ, প্রবালগঠিত সমুদ্র সৈকত। পশ্চিমে সমুদ্র আর পূর্বে পাহাড়ের এক অপূর্ব মনোরম দৃশ্য নিয়ে তৈরি। আরুর পাহাড় অনেক পছন্দের, কিন্তু আর্শিয়ান তার পাপার মতো সমুদ্র ভালোবাসে, কারণ সমুদ্র নাকি কোনো জিনিস কেড়ে নিয়ে ফিরিয়ে দিতে জানে।
আরশিয়ানকে কে নিয়ে বাসে করেই যাচ্ছে, যদিও বা সম্ভব হলে প্লেনে করেই যেত, কিন্তু আপাতত এত টাকা আরুর কাছে নেই। কারোর কাছে চাইলেই হয়তো পাওয়া যেত, কিন্তু ও যে তা চাই না। ঢাকা থেকে কক্সবাজের উদ্দেশ্যে গ্রিন লাইন বাসে উঠেছে সকাল সকাল। বেশ অনেক ঘন্টা হয়ে গেছে ওরা বাসে রয়েছে। আরশিয়ান জানালার ধারে বসে সবকিছুকে উপভোগ করছে। ছেলেটার মুখে খুশির ছটা দেখে আরুর চোখ জুড়িয়ে যাচ্ছে। আরশিয়ানের জন্মের পর আরু সেভাবে আরশিয়ানকে নিয়ে কোথাও যেতে পারেনি, তবে এই প্রথম ওরা ঢাকার বাইরে কোথাও যাচ্ছে। শহরের কুলসিতায় ওর মন বিষিয়ে গেছে। এই কদিন একটু প্রাণভরে নিঃশ্বাস নেবে ও। বেশ কয়েক ঘন্টা জার্নি করার পর ওর কক্সবাজারে পৌঁছে গেছে। টানা রোদের মাঝে আরশিয়ানকে নিয়ে হাঁটছে আরু। আরশিয়ানকে দেখে বোঝা যাচ্ছে যে সে ক্লান্ত। অনেকে কক্সবাজার থেকে প্রাইভেট কার নেই, তাতে অনেক খরচ, আর আরু অযথা অপচয় পছন্দ করে না। তাই আরশিয়ানকে নিয়ে একটা সিএনজিতে উঠে পড়ল। হোটেলের রুমটা আবির বুক করে দিয়েছিল, তাই আলাদা করে আর আরুকে কষ্ট করতে হয়নি। সিএনজিতে উঠে আরু ড্রাইভারকে জিজ্ঞাসা করল, মামা, এখান থেকে ইনানি রয়্যাল রিসোর্টটাতে যেতে কতক্ষণ লাগবে? উনি একটু ভাবুক স্বরে বললেন, আপা, ওই ৪৫ মিনিট মতো লাগবে। সে তো অনেকটা সময়, চিন্তা সুরে বলল। আরশিয়ানের দিকে তাকিয়ে দেখল ঘুমে আরশিয়ানের চোখ ছোট হয়ে আসছে। তা দেখে আরু বলল, তুমি আমার কোলে মাথা রেখে ঘুমাও আরশিয়ান, আমাদের এখনো অনেক দেরি আছে পৌঁছাতে। আরশিয়ান আর কোনো কথা না বলে আরুর কোলে মাথা রেখে চোখটা বন্ধ করতেই একরাশ ঘুম ভর করে এলো ওর চোখে। আরু ছেলেকে শক্ত করে জড়িয়ে রেখেছে যাতে রাস্তার ঝাঁকুনিতে আরশিয়ান পড়ে না যাই বা ঘুম না ভেঙে যাই। মাইয়া ডারে কবে তুইলা আনবা? সেই ৫ বছর ধরে অপেক্ষা করতাছি, তুমি খালি কও মাইয়া পাঠাইবা, আর তারপর খালি কথা ঘোরাও। নিজের মাইয়া বলে কি দরদ উতলাইয়া পড়তাছে নাকি ইমরান? বললা নিজের মাইয়া। ও আমার মাইয়া। ও হারামজাদিরে, আমি কখনো আমার মাইয়া মনে করি নাই। ওরে তো আমি রাস্তা থেকে কুড়াইয়া লইছি, ও আমার মাইয়া হলো কেমনে? গলা খাকিয়ে আরমান সাহেব কথাটা বললেন। ফোনের বিপরীতে থাকা লোকটা খানিকটা ভাবুক সুরে বলল, তাহলে মাইয়াডারে আবার অন্য ছেঁড়ার লগে বিয়ে দিতে চাও কেন? কথাটা শুনে আরমান সাহেব খানিকটা ঘাবড়ে গিয়ে বললেন, ওই ছেঁড়ার আমার মাইয়াডার লগে বিয়ে করার শখ গজাইছে, তার বিয়া করতে চাই, তাই আর কি। পরে সেই ছেলে যদি জানতে পারে যে তুমি তার বউরে পাচার করতে চাও, তাইহে সে কি তোমার ছাইরা দিবে ইমরান? সে আমি ঠিক সামলাইয়া নিব, তুমি এ নিয়ে চিন্তা করো না। সে না হয় একটা কথা হইল, কিন্তু তোমার মাইয়া আর তার পোলাপান্ডারে তাড়াতাড়ি দাও। এমনিতেই পুলিশ আমাদেরকে খুঁজতাছে, একটা পুলিশের হাতে ধরা খাইয়া গেলে আর রেহাই নাই। তুমিও কিন্তু পার পাইবা না, আর তোমার মাইয়াডারে লইয়া বিদেশে চইলা যামু, তারপর কয়েক বছর দেশে ফিরুম না, রিস্ক আছে। হহ, ঠিক আছে, আমি দেখতাছি কি করা যায়। যা করবা একটু তাড়াতাড়ি করিও। বলে ফোনটা আরমান সাহেব কেটে দিয়ে বলল, এখন এই ইলমাজ ছেলেটাকে কি করে আমার রাস্তা থেকে সরাই? ও থাকলে যে কোনো কাজ ঠিক করে হইব না। ওকেও কি তাহলে আরাসের মতো শেষ করে দেব? কথাটা বলে আরমান সাহেব চেয়ারে মাথা ঠেকিয়ে রাখলেন। ওনার রুমের কালো পর্দার আড়ালে থাকা দুটি পা সরে গেল। এতক্ষণ ধরে সব কথা তার শোনা হয়ে গেছে, এখন শুধু তার কার্যসিদ্ধির অপেক্ষা। সিএনজিটা এসে হোটেলের সামনে থামতেই আরু আরশিয়ানকে কোলে নিয়ে নামল। সিএনজি থেকে নামল। কত ভাড়া মামা? আপনাদের দুইজনের ২০০ টাকা আপা। আরু পার্স থেকে ২০০ টাকা বার করে তাকে নিয়ে বলল, ধন্যবাদ মামা, বলে লাগেজ নিয়ে বিদায় নিল। আরু চলে যেতেই সিএনজি ড্রাইভার চারিপাশে একটু ভালোভাবে তাকিয়ে দেখে নিল যে আরু আছে কিনা। তারপর দেখল যে আরু নেই। তা দেখে তাড়াতাড়ি করে ফোনটা ধরিয়ে বলল, স্যার, ম্যাডামকে হোটেলের সামনে পৌঁছিয়ে দিয়েছি, আপনি কোনো চিন্তা করবেন না। ফোনের বিপরীতের মানুষটা মুচকি হেসে বলল, ধন্যবাদ তুফান, ঠিকঠাক কাজ করেছ। যাওয়ার আগে হোটেলের সামনে হলুদ রঙের ড্রেসআপ করা যে সিকিউরিটি দাঁড়িয়ে আছে তার নাম মাহিম। ওকে গিয়ে একটু বলো যে ম্যাডাম কখন হোটেল থেকে বেরোচ্ছে না বেরোচ্ছে তার সব খবরাখবর যেন সে আমাকে দেই।
ম্যাডাম আর আমার চ্যাম্পের সামনে বিপদ আসতে চলেছে, একটু গন্ডগোল হলেই সব হারাবো আমি, যদিও তা আমি কখনোই হতে দেব না। কথাটা বলে রকিং চেয়ার থেকে নেমে কাচের দেওয়ালটার সামনে গিয়ে দাঁড়াল। স্যার ম্যাডাম রে খুব ভালোবাসেন তাই না? কথাটা শুনে মানুষটা মুচকি হাসল, চোখের কোণে জল চিকচিক করছে, হয়তো আবেগটা কাজ করছে খুব দৃঢ়ভাবে, নিজেকে আটকাতে পারছে না। ওপাশ থেকে নিস্তব্ধতা দেখে তুফান বলল, আচ্ছা স্যার আমি যাচ্ছি, পরে কথা হবে, আল্লাহ হাফেজ। হমম। গলাটা ধরে আসছে, আল্লাহ হাফেজ বলে কলকাটার মতো অনুভূতিটা কাজ করছে না, কষ্টে গলাটা ধরে আসছে, চোখের কোণে জল, পলক ফেললেই গড়িয়ে পড়বে। কথায় বলে পুরুষদের সবথেকে দুর্বলতা নাকি একটা নারী, কথাটা সত্যি, একটা নারীর জন্য একটা পুরুষ চোখের জল ফেলার ক্ষমতা রাখে। খুব বেশি দিন হয়তো থাকবে না এ দুঃখ, এ কষ্ট, এ দূরত্ব, এ নীরবতা, এ মানভিমান, সবকিছুর অবসান ঘটিয়ে একদান এক 90 দিনের সূচনা হবে, আর সেদিনের অপেক্ষায় সবাই। অযথা টাকা খরচ বিলাসিতার লক্ষণ, আর সেই বিলাসিতা থেকে আরও সবসময় দূরে সরে থাকতে চাই। বিশ্বাস করে না কষ্ট না করে সবকিছু সহজভাবে পেয়ে গেলে তার আর কোনো মূল্য থাকে না, তাই অযথা সুযোগ সুবিধা ভোগকারীদের পর্যায়ে নিজেকে টানতে চাই না আরও। সবকিছুতে কষ্ট করে পেতে শিখেছে আর আরশিয়ানকেও ও সেইভাবেই বড় করতে চাই। টাকা খরচ করে আরও ঘুরতে এসেছে আর টাকাগুলো এমন কিছুতে ও খরচ করতে চাচ্ছে যাতে মানসিকভাবে তৃপ্তি মেলে। ইনানি বিচ হল প্রবাল পাথরের সমাহারের জায়গা, অনেকটা সেন্ট মার্টিনের মতোই। কক্সবাজার সমুদ্র সৈকতের মতো এখানে বড় বড় ঢেউ আছড়ে পড়ে না সৈকতের বেলাভূমিতে। অনেকটাই শান্ত প্রকৃতির সৈকত এই ইনানি। জোয়ারের সময় প্রবাল পাথরের দেখা মেলে যা অতীব মুগ্ধতা ছড়িয়ে দেই। ভাটার সময়ই কেবলমাত্র বিশাল এলাকা জুড়ে ভেসে ওঠে প্রবাল পাথর। প্রবাল পাথরে লেগে থাকে ধারালো শামুক ঝিনুক, আর এগুলো ছোট্ট আরশিয়ানের মনকে ছুঁয়ে যাওয়ার জন্যই যথেষ্ট। আরশিয়ানকে সুন্দর করে গুছিয়ে দিয়ে নিজে একটা চুড়িদার আর একটা প্লাজো পরেছে। অনেকদিন চুড়িদার শরীরে ছোঁয়ানো হয় না, আজ অনেকদিন পর একটু খোলামেলা পোশাক পরে আরও নিজেকে ওর 5 বছর আগের জীবনে নিয়ে গেছে। চুলগুলোকে খোলা রেখেছে অদ্ভুত এক টানে, হয়তো এই আশা নিয়ে যে প্রিয় মানুষটা পিছন থেকে ঝাপটে জোড়ায়ে ধরে এর খোলা চুলের ঘ্রাণ নেবে, পুরনে সেই অনুভূতিগুলো ফিরে পেলে মন্দ হয় না। বিচ থেকে আরুর হোটেলটা খুব বেশি দূরে নয়। আরশিয়ানকে নিয়ে হেঁটে যাচ্ছে আর আরশিয়ান এটা ওটা প্রশ্ন করছে, কখনো বালিজ ওপর পড়ে থাকা ঝিনুক পায়ে বাঁধতেই ভয় পা সরিয়ে নিয়ে আরুকে ঝাপটে ধরছে, আবার কখনো সমুদ্রের ঢেউ এ পা ভেজাচ্ছে। আজ আরু আরশিয়ানকে মুক্ত পাখার মতো উড়তে দিচ্ছে, কারণ এই ছোট্ট প্রাণোচ্ছল মনটাকে বেঁধে রাখার ক্ষমতা ওর নেই। পাথরের ওপর বসে আছে আরু, বিচের ধারের একাকিত্ব নামক জিনিসটা ওর ভালো লাগছে, বড্ড উপভোগ করছে এই সমুদ্রকে। চারপাশে হাতে গোনা 2 থেকে 3 জন লোক ছাড়া কেউ নেই। আরশিয়ান ওর সামনেই খেলা করছে দেখে আরও একটু সময় চোখ বন্ধ করে বসল, অনুভূতিটা মন্দ না। কিছুক্ষণ পর আরশিয়ানের খিলখিল আওয়াজ শুনে আরু হুট করে চোখ খুলে আরশিয়ানকে সামনে দেখল না। আরশিয়ানকে খুঁজতে পাশ ফিরে তাকাতেই দেখল অর্শিয়ান নিহান নামক লোকটার কোলে রয়েছে। লোকটা ওর সাথে আজগিবি সব কথা বলছে আর তা শুনে আরশিয়ান খিলখিল করে হাসছে। প্রথমে নিহানকে দেখে একটু রাগ লাগলেও পরে আরশিয়ানের মুখের হাসিটা দেখে ওর সব রাগ মোটি হয়ে গেল। একটু দ্রুত পায়ে নিহান আর আরশিয়ানের কাছে গিয়ে নিহানকে উদ্দেশ্য করে বলল, আমার ছেলেকে আমার কাছে ফেরত দিন। নিহান ভ্রু কুঁচকে বলল, এ কি আপনি এখানেও চলে এসেছেন আমার পিছন পিছন? আমার প্রমে টেমে পড়ে গেলেন নাকি? চোখ মেরে। কতটা শুনে আরু আরশিয়ানকে ছো মেরে নিহানের কোল থেকে কেড়ে নিয়ে বলল, আপনি এখানে কি করছেন? আপনার টুয়ে না কক্সবাজার? কতটা শুনে নিহান আরুর কানের কাছে ফিসফিস করে বলল, আপনি জানলেন কি করে? আমি তো আপনাকে বলিনি। আরু নিহানের দিকে রাগী চোখে তকিয়ে বলল, মজা করছেন? একদম না। আরু আর কোনো কথা না বড়িয়ে বিরক্ত হয়ে চলে যেতে নিলেই নিহান আরুর হাতটা ধরে বলল, আমার নায়িকা হারিয়ে গেছে,
খুঁজতে এসেছিলাম তাই এসে আপনার দেখা পেলাম। নট সো ব্যাড লাক বাট ঘুরতে এসেছেন ঘুরুন, আমার জন্য নিজের আনন্দটাকে কেন নষ্ট করবেন। আরু নিহানের দিকে তাকালো, তখনই আরশিয়ান বলল, মাম্মাম আমি এখন এখানেই থাকব, প্লিজ তুমিও থাকো। আরু আরশিয়ানের দিকে তাকালো, কি বলবে বুঝতে পারছে না। আরুর নিস্তব্ধতা কাটিয়ে নিহান বলল, সমুদ্রটা সবার, যে নোনাজলে আপনার পা ভিজছে তাতে আমিও ভেজাচ্ছি, তাই একসাথে তিনজন পা ভেজালে সমস্যা কি। কথাটা বলে আরশিয়ানকে আরুর কোল থেকে নিয়ে খানিকটা দূরে হেঁটে গায়ে আরশিয়ানকে কোল থেকে নামিয়ে ওর হাতটা ধরে দাঁড়িয়ে রইল ঢেউয়ের মাঝে। আরুও অদ্ভুত এক টানে আরশিয়ানের পাশে গিয়ে দাঁড়াল। সূর্যের আলোর ধিমে ছটা ছড়িয়ে যাচ্ছা সারা বিচ জুড়ে। আরশিয়ান খিলখিল করে হাসছে আর একবার আরুর দিকে তাকাচ্ছে আর একবার নিহানের দিকে তাকাচ্ছে। হঠাৎ নিহান বলে উঠল, এই যে আরিশের ফুলনদেবী আমার প্রেমে টেমে পড়ে যাচ্ছেন না তো? সাবধান। আরু চোখ গরম করে নিহানের দিকে তাকালো। নিহান আরুর দিকে চোখ মেরে আবার সামনের দিকে তাকালো। কেমন ঘুরছেন ওখানে? খানিকটা উৎফুল্লতার সাথে কথাটা বলল আবির, তা ওর কণ্ঠস্বর শুনেই বোঝা যাচ্ছে। আরুও খানিকটা মুচকি হেসে বলল, এই তো বেশ ভালোই ঘুরছি, আরশিয়ান ব্যাপারগুলোকে নিয়ে এনজয় করছে খুব। শুনেও ভালো লাগল। কথাটা বলে আরু চুপ হয়ে গেল। এরপর আবিরের সাথে ওর ঠিক কি বলা উচিত তা ওর জানা নেই। অনেকক্ষণ হয়ে গেল আরু কিছু বলছে না দেখে আবির বলে উঠল, ডিনার করেছেন? মম। আরু আবারও থেমে গেল। আবির ভেবেছিল আরু হয়তো জিজ্ঞাসা করবে যে প্রতি উত্তরে আবির ও খেয়েছে কি না, কিন্তু তা আর হল না। হয়তো আরু এই মুহূর্তে ওর সাথে কথা বলতে বিরক্তিবোধ করছে বা কথা বলতে চাইছে না, সেটা আবিরের বেশ বোধগম্য হচ্ছে, তাই খানিকটা শুকনো হেসে বলল, আচ্ছা অনেক রাত হল, আপনাকে আর বিরক্ত করব না, আপনি ঘুমান। কথাটা শুনে আরু ফোন কেটে দিল। হঠাৎ করে কিছু না বলে ফোন কেটে দেওয়ায় আবির একটু হতাশ হল। ফোনটা কেটে দিয়ে আরু বিছানা থেকে নেমে একটু বাইরের দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই কিছু একটা ভেবে আরশিয়ানের দিকে তাকিয়ে আবার 2 কদম পিছিয়ে গেল। ছেলেটাকে একা রেখে বাইরে যাওয়াটা ঠিক হবে না ভেবে আরু আবার বিছানায় ফিরে গেল। আরশিয়ানের গায়ে পাতলা কম্বলটা টেনে দিয়ে নিজেও একপাশ ফিরে শুয়ে পড়ল। একটু বেশিই ভারী খাবার খেয়ে ফেলেছে, খাবারটা পেটের ভিতর গিয়ে যেন আইঢাই করছে। একটা অ্যান্টাসিড খেলে মন্দ হতো না, কিন্তু এত রাতে এই অচেনা জায়গায় চাইলেও সবকিছু হাতের নাগালে পাওয়া সম্ভব নয় ভেবে আরু চোখটা বন্ধ করল, যদি এভাবে কখনো ঘুম চলে আসে। আরুকে একটা কল দাও, আর এ বাসায় আসতে বলো। আরুর মা আফসানা বেগম উনি ইমরান সাহেবের দিকে রাগী চোখে তাকিয়ে বললেন, আবার কি মেয়েটাকে অপমান করার জন্য ঢেকে আনছ? মেয়েটা এ বাড়িতে পা রাখলে তাকে 2 দণ্ড শান্তিতে বসতে দাও তুমি। ঠিক এমন কিছু বলো যাতে মেয়েটা রাগ করে বাড়ি ছেড়ে চলে যাই। তোমার এই পুরনো কাহিনী থামাও আর যা করতে বলছি তাই করো। আমি পারবো না ওকে ফোন করতে, আমি মা হয়ে আমার মেয়ের এত কষ্ট সহ্য করতে পারবো না। কথাটা বলে আফসানা বেগম চোখের জল ফেলতে লাগলেন। একেই ওনার পাচারকারীর লোকজন ওনার ওপর চাপ দিচ্ছেন যাতে আরুকে তাড়াতাড়ি পাচারের ব্যবস্থা করে, আর এদিকে ইলমাজ সে আরুর প্রেমে মজনু হয়ে গেছে, আর এদিকে আফসানা বেগমের এই তুমুল প্যানপ্যানানি শুনি ইমরান খান এবার রেগে গেলেন। রেগে গিয়ে জোর গলায় বলে উঠলেন, কিসের মেয়ে? তুমি কেন বারবার ভুলে যাও যে আরু আমাদের মেয়ে নয়, ওকে আমার কুড়িয়ে পেয়েছি। ইমরান সাহেবের এমন কথা শুনে আরুর মা এবার গর্জে উঠলেন। উনি উঠে ইমরান সাহেবের জামার কলার ধরে বললেন, খবরদার ইমরান, এই কথা যদি তুমি আর একবার বলতো আমি তোমার জিভ ছিঁড়ে নেব। আরু তোমার মেয়ে না হতে পারে, কিন্তু ও আমার মেয়ে, এটা তুমি ভুলে যেও না। তুমি ওর আসল বাবা না হলেও আমি ওর আসল মা। শুধু আরু কেন আহান, ও তো তোমার নিজের ছেলে না, এটা কি তুমি ভুলে যাও বারবার? তুমি আমাকে জোর করে বিয়ে করেছ, সেটা কি তুমি ভুলে যাও? জোর কথে কারোর ভালোবাসা পাওয়া যায় না, সেটা কি তুমি ভুলে যাও? এই হারামজাদি একদম চুপ, যত বড় মুখ না তত বড় কথা। আজ তুমি আমাকে চুপ করাতে পারবে না, আজকে আমি বলবই। তোমাকে কথাগুলো মনে করিয়ে না দিলে তোমার মনে থাকে না।
কি আর বলবা তুমি, কি আর বলার আছে তোমার, তুমি তো একটা বেশ। আরুর মা এই কথাটা শুনে নিজেকে আর ঠিক রাখতে পারছে না, চেঁচিয়ে বলল, হ্যাঁ আর বেশ্যকেই তো বিয়ে করার জন্য তুমি এত উতলা ছিলে, তাই জন্যই তো এটা জানা সত্ত্বেও যে আমি আন্তঃসত্ত্বা তুমি আমার বাবাকে টাকার লোভ দেখিয়ে আমার সংসার আমার কাছ থেকে কেড়ে নিয়েছ। তা সেদিন কোথায় ছিল তোর স্বামী? কই সে তো সেদিন, আরে সেদিনই বা বলছি কেন, আজও তো তোর খোঁজ নিতে এলো না রে। সে কি তোমার মতো? তার কাজটা অনেক সম্মানের আর সততার, আর সেই সততার ছিটে ফোঁটাও তোমার মাঝে নেই। উনি একজন পুলিশ ছিলেন। আমাদের বিয়ের ৩.৫ বছর তখন, আমি তখন ২ মাসের প্রেগনেন্ট, আর উনি কাজের সূত্রে চিটাগং গিয়েছিল, বলেছিল ফিরতে দেরি হলেও হতে পারে। আমি যেন সেই কয়েকদিন বাবার বাসায় থাকি আর তার জন্য অপেক্ষা করি, কিন্তু তুমি আমাকে আমার বিয়ের আগে থেকে ভালোবাসতে, আমি কখনো বাসিনি। তুমি তখন দেশের বাইরে ছিলে আর যখন জানলে যে আমার বিয়ে হয়ে গেছে তোমার তখন ক্রোধ জন্মালো আমাকে পাওয়ার, তাই আমার বাবাকে টাকার লোভ দেখিয়ে তুমি আমাকে আবার বিয়ে করেছ। ভাবলেও ঘৃণা লাগে যে টাকাতে আমি বিলিয়ে গেলাম, নিজের বাবা কেবল টাকার লোভে তার মেয়েকে বিলিয়ে দিল। সেদিন আমার আর বাঁচতে ইচ্ছা করেনি। ২ বছর বয়সী আহানার গর্ভে থাকা আরুর কথা ভেবে আমি কিছু করিনি। সে হয়তো ফিরে এসেছে কিন্তু তার আফসানাকে পাইনি। পাবে কি করে? দীর্ঘ ৭ বছর যে তুমিকে আমাকে বাড়ির বাইরে পা রাখতে দাওনি, একা বন্ধ ঘরে নিঃশ্বাস আটকে এসেছে আমার, হাঁপিয়ে উঠেছিলাম। একসময় সবকিছুর প্রতি মায়া ত্যাগ করে মানিয়ে নিয়েছি নিজেকে, আর তাই আজ তোমার মতো লোকের সাথে আজও সংসার করছি। মুখ ফুটে নিজের জীবনের এ কথা কাউকে কখনো বলিনি, শুধু তোমার সম্মানের কথা ভেবে। এইসব কথা যদি তোমার সন্তানরা জানতে পারে তাহলে তারা তোমাকে যে বাবা বলে সম্মোহন করে, তোমার প্রতি ঘৃণায় তাও করবে না। মুখ বুজে এ সংসারে পড়ে আছি ছেলেমেয়ের কথা ভেবে, কখনো কারোর সামনে কষ্ট প্রকাশ করিনি। এখন আমার মেয়েটার ওপর তোমার কুনজর পড়েছে, ওর ক্ষতি করার জন্য ফন্দি আঁটছ। কথাটা শোনা মাত্রই আরমান সাহেব আফসানা বেগমের চুলের মুঠি ধরে বললেন, এতদিন যখন কথাগুলো কাউকে বলস নাই আর কখনো বলবিও না, মনে রাখিস, আর বেশি বাড়াবাড়ি করলে মা মেয়েকে একসাথে প্লেনে তুলে দেব, ভিন দেশে চলে যাবি। কথাটা বলে উনি ওয়াশরুমে ঢুকে গেল। আফসানা বেগম ফুপিয়ে কাঁদেছে, কি বলে উনি প্রতিবাদ করবে? এখন উনি মুখ খুললে ওনার এই মিথ্যা সোনার সংসার ভেঙে যাবে। আরমান সাহেবের রুমের সামনে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে সানা কথাগুলো শুনছিল। মুগ্ধতার খাবার গরম করার জন্য কিচেনে যাচ্ছিল, তখনই হঠাৎ শ্বশুর ও শাশুড়ির ঘরের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে থেমে যেতেই আরমান সাহেব আর আফসানা বেগমের কথাগুলো ওর কানে ভেসে এলো। কথাগুলো শুনে সানার গলা শুকিয়ে আসছে, এগুলো ও কি শুনে ফেলল? আরমান সাহেব মানুষটা এতটা নীচ সেটাও আজ ও জেনে গেল। ভয়ে সানা দৌড়ে রুমে ছুটে গেল, মেয়ের জন্য খাবার গরম করার কথা সে ভুলে গেল। রুমে গিয়ে বিছানার ওপর ধপ করে বসে পড়ল, শরীর জুড়ে কাঁপুনি আসছে, নিজেকে অগোছালো লাগছে, থরথর করে কাঁপছে ও ভয় আর ঘৃণায়। পাশে ছোট্ট মুগ্ধতা খিদের জ্বালায় কাঁদছে, তার আওয়াজ মনে হচ্ছে সানার কানে যাচ্ছে না, অথচ মুগ্ধতা এত জোরে কাঁদছে যে পাশের বাড়ি অবধি শোনা যাবে। অনেকক্ষণ ধরে মুগ্ধতার কান্নার আওয়াজ পেয়ে আরমান সাহেব সানার রুমে ছুটে এলেন। এসে দুখেন সানা বিছানার ওপর বসে আলাভোলা হয়ে আছে আর পাশে ছোট্ট মুগ্ধতা হাত পা ছড়িয়ে কাঁদছে। তা দেখে উনি এবার জোরে ধমক দিয়ে মুগ্ধতাকে কোলে নিয়ে সানাকে বললেন, মেয়ে পাশে কাঁদছে শুনতে পাচ্ছ না? কোথায় মনোযোগ বৌমা? সারা পড়ার লোক শুনতে পাচ্ছে ওর কান্না আর তুমি ওর পাশে বসে শুনতে পাচ্ছ না। ওনার ধমক শুনে সানা কেঁপে উঠল, সাথে সাথে এতক্ষণের ঘোরটাও কেটে গেল। মেয়েকে ওনার কোলে দেখে সানার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল, মনে হচ্ছে যে উনি এই বুঝি টাকার লোভে মুগ্ধতাকেও বিক্রি করে দেই। মুগ্ধতাকে ছো মেরে ওনার কোল থেকে কেড়ে নিয়ে বলল, এই তো শুনতে পাচ্ছি বাবা। উনি আবার ধমকের সুরে বললেন, সবটাই আমার চোখে পড়েছে, তুমি শুনতে পেলে দিদিভাই এতক্ষণ ধরে কাঁদত না, মেয়ের একটু খেয়াল রাখো। সানা ওনার কথার সুরে সাই দিয়ে মাথা নাড়াল। আরমান সাহেব কথাটা বলে রুম থেকে বেরিয়ে যেতে নিলেই কোনো কিছু একটা ভেবে আবার সানার কাছে গিয়ে বললেন,
আরুর সাথে তোমার কথা হয়েছে বৌমা? কথাটা শুনে সানা ঘাবড়ে গেল। কালকে সন্ধ্যায় আরুর সাথে ওর কথা হয়েছে, আর এখন আরমান সাহেব সেই কথাটাই জিজ্ঞাসা করছেন, কারণ উনি সানাকে আরুর সাথে কথা বলতে দেখেছিলেন, সেটা সানার চোখ এড়ায়নি। সানা একটু আমতা আমতা করে হমম বলে মাথা নাড়াল। আরমান সাহেব ভাবুক সুরে বললেন, আরুর কাছে একটু ফোন করে জানো তো ও কোথায় আছে আর কেমন আছে। সানা অবাক চাহনি নিয়ে বলল, কেন বাবা? উনি এবার ভ্রু কুঁচকে খানিকটা নরম সুরে বললেন, মেয়েটা সেদিন রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, তারপর থেকে আর কথা হয়নি। আমার ওপর এখনো রাগ করে আছে। মেয়েটা দূরে একা একা থাকে, ওর জন্য খুব চিন্তা হয় আর কি। কথাগুলো উনি সানাকে আরও 10 মিনিট আগে বললে সানা হয়তো বিশ্বাস করত, কিন্তু এই মুহূর্ত ওনার মুখ থেকে শোনা এই কথাগুলো সানার বিশ্বাস করতে খুবই কষ্ট হচ্ছে। সানা চুপ করে আছে দেখে উনি আবার বললেন, কি গো বৌমা, ফোন করছো না যে? সানা থতমত হয়ে বলল, হমম হমম করছি বাবা। হমম করো, মেয়েটার জন্য চিন্তাই আমি শেষ হয়ে যাচ্ছি। সানা আরুর কাছে ফোন করল। আরু খেয়াল করছে যে ওর ফোনে সানার থেকে ফোন আসছে, কিন্তু ও এখন কথা বলার মুডে নেই, কারণ কিছুক্ষণ আগেই হোটেলের সিকিউরিটি বলে গেছে বিকাল 4টের আগে হোটেলের বাইরে বেরোনো যাবে না, বিচের ধারে শুটিং হচ্ছে। কথাটা শুনে আরুর মাথা গরম হয়ে গেল। মনে মনে অনেক রাগ হচ্ছে, ইচ্ছা করছে এক্ষুনি ঢাকা ফিরে যাক, কিন্তু চাইলেও যে তা পারবে না। কালকে এসে আজকে ফিরে গেলে আরশিয়ানের মন খারাপ হয়ে যাবে। তাছাড়া ওর এখানকার সময়গুলো মন্দ কাটছে না, ভালো খারাপ মিশিয়ে চলে যাচ্ছে বেশ। ফোনটা না ধরে ব্যালকনিতে বসে থাকা অর্শিয়ানের কাছে গেল। আজ ওরা মা ছেলে গল্প করবে, কখনো তো ওর এমন সুযোগ হয়নি। ফোনটা কান থেকে নামিয়ে আরমান সাহেবের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে সানা বলল, বাবা আরু তো ফোন ধরল না। আরমান সাহেব খানিকটা চালাকি সুরে বললেন, অফিসে কাজ করছে হয়তো। সানা চুপ করে আছে, কিছু বলছে না দেখে উনি বলে উঠলেন, আচ্ছা আরুর অফিসের ঠিকানাটা আমাকে দিতে পারবে? আমি এখন ওর সাথে গিয়ে একটু দেখা করতাম আর কি। সানা মাথা নিচু করে বলল, ও আর আরশিয়ান ঘুরতে গেছে কালকে সকালের বাসে। কথাটা শুনে ওনার ভ্রু জোড়া কুঁচকে এলো। কোথায় গেছে ও একা ছেলেকে নিয়ে? ইনানি বিচ? সেটা আবার কোথায়? আগে তো কখনো নাম শুনিনি। কক্সবাজার থেকে একটু দূরে, বেশি মানুষজন ওখানে যায় না, খুব কম মানুষই ওখানে ঘুরতে যায়। ওহহ আচ্ছা। আরমান সাহেব হাসি মুখে সানার মাথায় হাত বুলিয়ে বললেন, আচ্ছা অনেক উপকার করলে, আরও ফিরলেই না হয় ওর সাথে দেখা করব। মেয়েটা ঘুরছে ঘুরুক, আমি আসি। কথাটা বলে উনি বেরিয়ে গেলেন। উনি বেরিয়ে যেতেই সানা হাফ ছেড়ে বাঁচল। যতক্ষণ উনি সেই রুমে ছিলেন ততক্ষণ সানার এক দমবন্ধকর অনুভূতি হচ্ছিল, মনে হচ্ছিল এই বুঝি উনি মুগ্ধতাকে ওর কাছ থেকে কেড়ে নেন। সানা মুগ্ধতাকে জড়িয়ে ধরে আছে শক্ত করে, সবকিছু যেন নিমেষেই কেমন ঘোলাটে হয়ে গেল। আপন মানুষদেরও আজ বড্ড পর লাগছে। এই এক জটিল মিশ্রণের সম্পর্ক সবার মাঝে, যেখানে একদল মানুষ বেঁচে থাকার জন্য অর্থটাকেই নিজের সর্বস্ব বলে মনে করে। আরুর কোলে মাথা রেখে উত্তাল সমুদ্রের ঢেউয়ের দিকে তাকিয়ে আছে আরশিয়ান, তার ছোট্ট মস্তিষ্কের মাঝে ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্ন। ম্যামম ক্যান আই আস্ক ইউ আ কোয়েশ্চেন? হমম বলেন আমার ক্যান্ডি ক্রাশ আরশিয়ান, মজার ছলে। আরুর মুখে এমন কথা শুনে আরশিয়ান মুখে হাত চেপে হাসছে। আরু আরশিয়ানের হাসি দেখে বলল, কই জাহাপনা বলেন আপনার কি প্রশ্ন? মাম্মাম কালকের আঙ্কেলটাই কি আমার পাপা? উনি আমাকে কত আদর করে জানো? আরশিয়ানের কথা শুনে আরু চমকে গেল, সাথে অবাকও হল। না উনি তোমার পাপা না, তোমার পাপা তোমাকে অনেক ভালোবাসে আরশিয়ান, আর উনি তোমাকে ভালোবাসে না। কথাটা বলে আরশিয়ানকে রেখে রুমে চলে গেল। আরু রুমে চলে যেতেই আরশিয়ান খিলখিল করে হাসতে হাসতে বিড়বিড় করে বলল, টপ সিক্রেট। চলবে।